খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে আগামী সোমবার 22 জুলাই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলার রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। 4 মাস পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও শেষ পর্যন্ত আস্থা হয়নি। রাজীব কুমার আবারও রাজ্য পুলিশের মহানির্দেশক হয়েছেন। কামারহাটিতে জয়ন্ত সিংহ তার সঙ্গীদের বিভিন্ন কীর্তির কথা প্রকাশে আসার পর তৃণমূল কংগ্রেস দলের নেতাকর্মীদের ওপর হুইপ জারি করেছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অব্যবহৃত অংশ 15ই আগস্টের মধ্যে খরচ করতে হবে বলে রাজ্যের পঞ্চায়েত দপ্তর গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছে। আজ উল্টো রথ। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে আগামী সোমবার 22 জুলাই। পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে, সর্বদলীয় বৈঠকের পর প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে সভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচি স্থির করা হবে। এই অধিবেশনে 1 জুলাই থেকে বলবৎ হওয়া 3টি ফৌজদারি আইন নিয়ে সরকারের তরফে একটি প্রস্তাব আনা হতে পারে। এদিকে 4 বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ পর্ব দ্রুত সম্পন্ন করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, পরিষদীয় দপ্তর শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই অনুমতি পাওয়া গেলে ভালো, না হলে বিধানসভার অধিবেশনের শুরুতে তিনি নিজেই জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে আপনি বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি। আর তার মানে আমাদের হাউস চললে পরে ফার্স্ট আইটেম ওথ সেটা আমরা শপথ করি। এদিকে সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল কংগ্রেস প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে শপথ গ্রহণের ব্যাপারে যে মন্তব্য করেন সেই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেন। সেই দায়ের করা মামলার রায়দান আজ স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও রায়দান স্থগিত রাখেন। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মহিলারা রাজভবনে যেতে ভয় পান বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তা বিদ্বেষমূলক ও মানহানিকর। 2 বিধায়ক রাজ্যপালকে দেওয়া চিঠিতে সেরকম কোনো আশঙ্কার কথা জানাননি। 2 বিধায়কের শপথ সংক্রান্ত প্রশাসনিক বিষয়ের সঙ্গে অন্য বিষয় কেন টেনে আনা হল, রাজ্যপালের আইনজীবী তা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবী পাল্টা দাবি করেন, মহিলারা তাঁকে যে অভিযোগ করেছেন সে কথাই মুখ্যমন্ত্রী জনসমক্ষে জানিয়েছেন। এটি তার বাক স্বাধীনতা, কোনোভাবেই তা মানহানিকর নয়। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যপাল বা যে কোনো ব্যক্তির সম্পর্কে মন্তব্য করার সময় মুখ্যমন্ত্রীর শব্দ চয়ন সম্পর্কে ভাবা উচিত। আজ বরানগরের ব্রহ্মময়ী আশ্রমে উল্টো রথ উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয় সাংবিধানিক পদে বসে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদে বসে আছেন ওনার কিছু বলার আগে 10 বার ভাবা উচিত কি শব্দ ওনার মুখ দিয়ে বেরোচ্ছে, তার ইম্প্যাক্ট কি, সোসাইটিতে তার ইম্প্যাক্ট কি হচ্ছে। কারণ ওনাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেন আমাদের মুখ্যমন্ত্রী, তো স্বাভাবিকভাবে নতুন নতুন ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ছে তারা কি শিখছেন তাকে দেখে সেই বিষয়ে তার মাথায় রাখা উচিত। 4 মাস পর সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। মামলাকারীদের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও 2 বিচারপতি ঋষিকেশ রায় ও SVN ভাট্টির বেঞ্চ জানান এ ব্যাপারে পরে শুনানি হবে। দুর্গাপুজোর পর ডিসেম্বরে মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, 2022-এর 20 মে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল 31% হারে কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 3রা নভেম্বর শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ার পর প্রথম শুনানি হয় 28 নভেম্বর। এরপরেও এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ, শিক্ষানুরাগে ঐক্য মঞ্চ সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। রাজীব কুমার আবারও রাজ্য পুলিশের মহানির্দেশক হয়েছেন। রাজ্যপালের নির্দেশ অনুসারে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। একই সঙ্গে তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বর্তমান ডিজি সঞ্জয় মুখার্জি ডিজি দমকল হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে 18 মার্চ নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেয়, তার জায়গায় সঞ্জয় মুখার্জিকে দায়িত্ব দেওয়া হয়। উপনির্বাচন শেষ হতেই রাজীব কুমারকে ফের ডিজির পদ ফিরিয়ে দিল রাজ্য সরকার।
উত্তর 24 পরগনার কামারহাটিতে জয়ন্ত সিং ও তার সঙ্গীদের বিভিন্ন কীর্তির কথা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীদের ওপর হুইপ জারি করেছে। কামারহাটির নজরুল মঞ্চে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এই প্রসঙ্গে দমদমের সাংসদ সৌগত রায় ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোন নেতাকর্মী, বিধায়ক বা পৌর প্রধান সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। এছাড়া প্রমোটার ও সমাজ বিরোধীদের সঙ্গেও দলের কোন নেতাকর্মী যোগাযোগ রাখতে পারবেন না। বৈঠকের পর সৌগতবাবু সাংবাদিকদের বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। কামারহাটির সমস্ত কাউন্সিলর, সিআই সদস্য এবং তৃণমূল নেতাদের নিয়ে বৈঠকে সৌগতবাবু ছাড়াও ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ও পৌর প্রধান গোপাল সাহা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি, লুটপাট, অত্যাচার ও সন্ত্রাসের সঙ্গে জড়িত সৌগতবাবুর বক্তব্য তাই প্রমাণ করে। উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁওয়ের ঘটনায় পুলিশ মামলার ধামাচাপা চাপা দিতে চাইছে এই অভিযোগে এবং মোহাম্মদ সেলিমের নামে অসত্য মামলা প্রত্যাহারের দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে আজ সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইসলামপুরের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন দলের নেতাকর্মীরা। ব্যারিকেড ভেঙে তারা এসপির অফিসে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এই নিয়ে তুমুল উত্তেজনাও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অব্যবহৃত অংশ 15 আগস্টের মধ্যে খরচ করতে হবে বলে রাজ্য পঞ্চায়েত দপ্তর গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছে। এজন্য আগামী 15 দিনের মধ্যে প্রয়োজনীয় গ্রামীণ প্রকল্পের দরপত্র চূড়ান্ত করতে হবে। হাওড়ার শরৎ সদনে আজ রাজ্যের সব ব্লকের পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে চলতি আর্থিক বছরে কেন্দ্র এখনো পর্যন্ত রাজ্যকে 3,123 কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ 2রা জুলাই পর্যন্ত খরচ হয়েছে বরাদ্দ অর্থের গড়ে মাত্র 27%। দীর্ঘ লোকসভা ভোট পর্বে বিভিন্ন প্রকল্পের কাজ আটকে থাকার কারণেই এবার বরাদ্দ কম খরচ হয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত কর্তাদের দাবি। টাকা খরচের নিরিখে রাজ্যের 103টি ব্লক সব থেকে পিছিয়ে। তাদের 15 আগস্টের মধ্যে অব্যবহৃত টাকার কমপক্ষে 75% ব্যবহার করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অর্থ কমিশনের সুপারিশ মাফিক জেলা পরিষদগুলি প্রতি বছরই নির্দিষ্ট কিছু টাকা পায়। জেলা পরিষদের অধীনে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নলকূপ বসানো, গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার সহ পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজে তা ব্যয় করা হয়। বাজারে সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র 3 দিন। টাস্ক ফোর্স এবং ভিজিলেন্স কমিটির সদস্যরা আজও বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এদিকে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে কৃষি দপ্তর বাড়ি বাড়ি গিয়ে চাষিদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে। মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা ও নদিয়ার মতো পেঁয়াজ উৎপাদনকারী জেলায় চাষিদের কাছ থেকে এই পেঁয়াজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। 468টি সুফল বাংলা স্টল থেকে তা বাজারের তুলনায় 2 টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যে আরও 1000টি পেঁয়াজ গোলা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে চলেছে অরণ্য সপ্তাহ। কলকাতা প্রেস ক্লাবে আজ বন মহোৎসবের সূচনা করেন রাজ্যের উদ্যান ও কানন চক্র বিভাগের মুখ্য রবীন্দ্রনাথ সাহা। তিনি গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণে সমান গুরুত্ব আরোপ করার উপর জোর দিয়ে বলেন, প্রকৃতির প্রতিটি সম্পদের সঙ্গে সাযুজ্য রেখেই আমাদের বন সৃজনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃতি ইন আইসোলেশন যদি শুধুমাত্র আমাকে গাছকে দেখি হবে না, ইন টোটালিটিতে আমাদের ভাবতে হবে। অর্থাৎ মাটি, জল, গাছ সবাইকে একসঙ্গে আমাদের রক্ষণ করতে হবে। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল রিসোর্স কিন্তু আমাদের কি হচ্ছে ইন্ট্রিনসিকলি রিলেটেড রয়েছে একে অপরের সঙ্গে। অর্থাৎ আমরা বন মহোৎসবটাকে এবারে সিগনিফাই করছি দ্য সেলিব্রেশন অফ ইউনিটি অফ ন্যাচারাল রিসোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যত প্রাকৃতিক সম্পদ আছে তাদের মধ্যে একটা যেন সাযুজ্য থাকে, তারা যেন সবাই এখানে সুস্থভাবে থাকতে পারে, তাহলে আমরাই সুস্থভাবে থাকতে পারবো। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আজ বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন উপমুখ্য বনপাল রামপ্রসাদ বাদানা, বন দপ্তরের নগর ও বনায়ন বিভাগের আধিকারিক অনিন্দ গুহ ঠাকুরতা, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ। আজ উল্টো রথ।
মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রা ফিরছেন নিজের বাড়িতে। নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে এই উপলক্ষে সংঘের প্রধান কার্যালয় থেকে 3টি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হয়। ঝাড়ু দিয়ে রথের রাস্তা পরিষ্কার করেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। কলকাতার ইস্কনের উল্টো রথ ময়দানে অস্থায়ী মাসির বাড়ি থেকে যাত্রা শুরু করে বিভিন্ন রাস্তা ঘুরে অ্যালবার্ট রোডের মূল মন্দিরে পৌঁছয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে আগামী সোমবার 22শে জুলাই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলার রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।